জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। অর্থ পাচার রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব হত্যার বিচারের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দুপুর 12টার দিকে বৈঠক শুরু হয়। প্রায় 4.5 ঘন্টার বৈঠক শেষে বের হয়ে কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। সাইবার সিকিউরিটি আইনের যে বিধান অপপ্রয়োগের সুযোগ রয়েছে তা বাতিলের বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, শিক্ষার্থী প্রতিনিধিদের বিভিন্ন মন্ত্রণালয়ে সহ উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী মত দমনে ব্যবহৃত হতে পারবে না, সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনো রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকব, আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কি হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন এবং এখানে আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদেরকে মনোনীত করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেছেন। নিজের হাতে রেখেছেন মন্ত্রী পরিষদ, প্রতিরক্ষা, শিক্ষা ও সড়ক সহ 27 মন্ত্রণালয়ের দায়িত্ব। 13 উপদেষ্টাকে দেওয়া হয়েছে 14টি মন্ত্রণালয়। এর মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সামলাবেন সালেহ উদ্দিন আহমেদ। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আদিলুর রহমান খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শারমিন মুর্শিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এম শাখাওয়াত হোসেন, ধর্ম মন্ত্রণালয়ে ডক্টর আফম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ফরিদ আখতার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন নূরজাহান বেগম। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আর আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে সময় স্বল্পতার কারণে শপথ নিতে না পারা বাকি 3 উপদেষ্টার শপথ গ্রহণ শেষে তাদের মধ্যে বন্টন করা হবে মন্ত্রণালয়। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। সকাল 9:55 প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্যান্য উপদেষ্টারা শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সেখানে থাকা শোক বইয়ে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টারা। বেলা 11:20 দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে এ সরকারের আরও 13 উপদেষ্টাদের নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা জানান, সরকার সবার সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ বৈধ বলে মত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার শপথ পড়ানোর বৈধতা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মত দেন। আজ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সরকারি বিভিন্ন নথি সম্বলিত গাড়ি জব্দ করেছে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত শিক্ষার্থীরা। জরুরি ওষুধ লেখা গাড়িতে পাওয়া যায় সরকারি নথি, বিভিন্ন মামলার কাগজপত্র ও টাকার লেনদেনের প্রমাণপত্র। গাড়িটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ছাত্রছাত্রীরা। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে সাবেক অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের পরিচালক ঔষধের গাড়িতে করে সরকারি বিভিন্ন কাগজপত্র নিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা গাড়িটি আটকায়। সেখানে সরকারি নানা মামলার গুরুত্বপূর্ণ নথিসহ পাওয়া যায় বড় অঙ্কের লেনদেনের তথ্য। গাড়িটা প্রচুর স্পিডে ছিল, আমরা ইশারা দেওয়ার পরে ওরা থামে নাই। আমাদের সন্দেহ হয়, তো আমাদের কিছু ভলেন্টিয়ার যারা কর্মরত ছিল তারা দৌড়িয়ে গাড়িটাকে ধরছে, আটকাইছে। উনি বলছে যে আমাদের ইমিডিয়েট কিছু ওষুধ আছে, আমরা সাপ্লাই দিতে যাচ্ছি এগুলো। তারপর আমাদের একটু সন্দেহ ভাবনা মনে হইলো, আমরা তখন বললাম যে আচ্ছা খোলেন, ওষুধগুলো দেখব। উনি খুলতে যাচ্ছে না, দ্বিধাবোধ করতেছে, উনি খুলবে না। পরে আমাদের আরও বেশি সন্দেহ লাগলো, আমরা পরে খুললাম। খোলার পর দেখলাম যে এখানে সব গভর্নমেন্ট অফিসিয়াল ফাইল এবং স্পেসিফিক কোনো কর্মকর্তার ফাইল। উনি মেবি অ্যাডভোকেট ছিল। তো আমাদের আরও বেশি সন্দেহ হইলো যে একজন অ্যাডভোকেট কিভাবে উনি আসলে ওষুধের গাড়ি ইউজ করে, তার মানে সাসপিশন কিছু রেস করতেছে। তো এই সুবাদে আমরা গাড়ি থেকে বের করছি, আমরা কিছু গভর্নমেন্ট এভিডেন্স পাইছি, ডকুমেন্ট পাইছি। ওগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে বেরোনোর কোনো কথা না। আইনের কাগজ, কিছু মামলার কাগজ এখানে, এগুলো নিয়ে পালানোর চেষ্টা করতেছিল। এই হচ্ছে গিয়ে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত চান ওই সময়ে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সাজাপ্রাপ্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। নতুন নীতিমালা করে চাকরিতে ফেরানোরও দাবি জানান তারা। শুক্রবার শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ করেন বিডিআর জওয়ানসহ তাদের পরিবারের সদস্যরা। বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের দাবি জানান। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
যারা কোটা আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাদের রাষ্ট্রীয় বীরের খেতাব দেওয়া হবে, পাশাপাশি এই আন্দোলনে আহতদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। আহত শিক্ষার্থী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের চেয়ে দেশের অবকাঠামো গুরুত্বপূর্ণ নয়, সুস্থ হওয়ার পর আহতদের চাকরি ও তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হওয়া আহত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে হাসপাতালে যায় দলটির নেতারা। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক বলেন, পঙ্গু হাসপাতালে আহত শিক্ষার্থীরা পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে চিকিৎসার বিষয়ে আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা করা হবেও বলে জানান তিনি। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে দলটির নেতারা বলেন, অবৈধভাবে যারা বিদেশে টাকা পাচার করেছে সেই টাকা দেশে ফেরত আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায় নীতির ভিত্তিতে দেশ চালানোর আহ্বান জানান তারা। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুট, মন্দিরে হামলা এবং ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু ছাত্র জোট ও হিন্দু জাগরণ মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন। অন্তর্বর্তী সরকার গঠনের পরদিনই নিরাপত্তার দাবি নিয়ে ঢাকার রাজপথে নামেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার বেলা 3:30টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে 4 দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের অন্যতম দাবি হলো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।